এভরিওয়ান, আমি নম্রতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আগের দিনকেই আমি দীঘার প্রথম দিনের ঘোরাফেরার একটা ব্লগ দিয়েছিলাম আর বলেছিলাম আবারও একটা পার্ট 2 আসবে। তো পার্ট 2-র মধ্যেই আমি দ্বিতীয় আর তৃতীয় দিনের পুরো ব্লগটাই দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা কিন্তু একটু বড়, তোমরা প্রত্যেকে অবশ্যই শেষ অবধি দেখো কিন্তু। তো আমরা পরের দিনকে সকালবেলা উঠেই আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম তালসারির উদ্দেশ্যে। যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর ছিল, কিছুক্ষণ পর থেকে রাস্তাটা দেখো, এত মন জোড়ানো রাস্তা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার তো মনে হচ্ছিল সেই যে গোয়া গেছিলাম অনেকটা ওই ধরনের রাস্তাটা। আর তালসারিটা আমি প্রথমবার আসছি, এর আগে দীঘা বহুবার আসলেও তালসারিতে আসা হয়ে ওঠেনি, তাই এই জায়গাটা যেন আমার আরো বেশি করে ভালো লাগছিল। আমরা শহুরে ব্যবস্থাপনায় বেশি অভ্যস্ত হলেও মাঝে মাঝে কিন্তু এই ধরনের একটু নিরিবিলি জায়গা ভীষণ মন কেড়ে নেয়। এত ইট কাঠ বালি গাড়ি ধোয়া রাস্তার ভিড়ে এই শুনশান জায়গা এবং এত প্রাকৃতিক একটা পরিবেশ মনকে ভীষণভাবে শান্ত করে দেয়। তো আমরা খুব একটা ঘোরার প্ল্যান যেহেতু করিনি, কিন্তু তার মধ্যে কত আর ইয়ার্কি হাসি ঠাট্টা করবো, তো আমরা সেই কারণে প্রত্যেক দিন একটু একটু করে ঘোরার প্ল্যান রেখেছি। আর তারপরে তো হাসি ঠাট্টা আনন্দ মজা রয়েছেই। তো গাড়িতে ওঠার পর থেকে এরা যে মারামারি শুরু করেছে সেই বাচ্চাবেলার মতো এখনো কন্টিনিউ করে যাচ্ছে। আর তালসারিতে এসেই আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই জন্য আগেই আমরা খাবার দোকানে ঢুকেছিলাম। আর এই দোকানটার থেকে বাইরের ভিউটা এত সুন্দর, যেহেতু ক্যামেরায় তুলছিলাম, মানে ওই ফোন ক্যামেরায়, যার ফলে পেছন দিকটা একটু বেশি আলো আলো লাগছিল, কিন্তু এখানে বসে সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল, কারণ বীজটা ওই দিক থেকে দেখা যাচ্ছিল। আর এদের দোকানের খাবারের যদি কথা বলে থাকি, তাহলে লুচিটা আমার মারাত্মক ভালো লেগেছিল। আমি সাধারণত 3টে লুচিই খাই, তাতেই আমার পেট ভরে যায়, কিন্তু গরম গরম ফুলকো ফুলকো এত টেস্টি লুচি দিচ্ছিল ওরা যে আমি 5-6টা খেয়ে ফেলেছিলাম। তবে তরকারিটা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি, মোটামুটি, মানে আমার ভালো লাগেনি এটাও একটা বিশাল ব্যাপার। খাবার একটু 19-20 হলেও আমার অসুবিধা হয় না। আর তার সাথে তো দেখলেই তোমরা, ডিমের পোচ, কেউ অমলেট, এগুলো খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বিচে নামার জন্য চলে এসেছি। এখানে কিন্তু তোমরা বাইক ভাড়াও নিতে পারবে, বাইক ভাড়া নিয়ে তোমরা ঘুরতে পারো, বা বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়িও রয়েছে। তো চলো এবার বিচের দিকে যাওয়া যাক। বিচটা কিন্তু দারুণ সুন্দর। আর ওই যে দূরে দেখলে লম্বা, ওগুলো কিন্তু বাঁশবন ছিল, বাঁশবন না ঝাউবন কি একটা যেন ছিল, ওদিকেও সবাই ঘুরতে যায়। তো আমাদেরও ইচ্ছা আছে যাওয়ার, দেখি যদি টাইমে সম্ভব হয় তাহলে অবশ্যই যাব। দাঁড়াও, ওইদিকে আবার রূপক ডাকছে ছবি তোলার জন্য, ওকে কয়েকটা ছবি তুলিয়ে দিই, তারপর আবার আশপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ও প্রথম এটা বললো যে এখানে নৌকাটার ওপর উঠে ছবি তুলবে। আমার তো হাইটেই পৌঁছাবে না, জামা কাপড় ময়লা করে একসে কাণ্ডে করবো। পর সুপর্ণা ওকে কয়েকটা ছবি তুলে দিয়েছে বেশ ভালো ভালো, তার মধ্যে আমিও 2-1টা তুলেছি, কিন্তু ও বেশ সুন্দর সুন্দর ছবি তুলছিল। তারপরে ও ওঠার পর প্রত্যেকেই একটা একটা করে উঠে, একটা বলবো না, বেশ অনেকগুলো, একটা নাম করে উঠে 10-12টা ছবি তুলে নিয়েছে। তবে সুবীরের এখানে কোনো ক্লিপিংস আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না। তো ওরা আবার ওদিকে গল্প করছিল, তার ফাঁকে এসে এই দিকটা ছবি ভিডিও এ সমস্ত তুলছিলাম। দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছিল এখানে যেন বসেই থাকি চুপটি করে, মনটা একেবারে শান্ত হয়ে যাবে। এর ফাঁকে সুপর্ণাকে দিয়ে রিকোয়েস্ট করিয়ে একটা রিলস বানিয়েছিলাম, কারণ রূপক তো কখনোই ভিডিও করতে চায় না, রিলস তো অনেক দূরের কথা। অনেক রিকোয়েস্ট করার পর যে সুপর্ণা বলেছে, তাই সরাসরি নাও করতে পারবে না, আমার সাথে একটা রিলস করেছিল। তো ওটার সংটা আমি এখানে দিতে পারলাম না, না হলে তো সেই কপিরাইট ক্লেম পড়ে যাবে। তো তারপরে এরা আবার অনেক রকমের ছবি তুলেছে, এগুলো সবকটাই সুপর্ণা তুলে দিয়েছিল ওদের। তো এরকম কয়েকটা ছবি তুললাম, আর এদিকে লোকনাথেরও 2-3টে ছবি আমি তুলে দিয়েছিলাম।
তুলে তারপরে আবার বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে, প্রচণ্ড রোদ্দুর ছিল, দাঁড়ানোও যাচ্ছিল না, তো যাই হোক হালকা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে তাও চলছিল। কিন্তু গরমকালে তো অসম্ভব ব্যাপার, মানে পুরো একদম কালো ভূত হয়ে আমরা ফিরবো। আর এরা তো ইয়ার্কি কন্টিনিউ মেরে যাচ্ছে, ইয়ার্কি মারতে মারতে এগিয়ে চলেছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে আসবো, তারপর তাজপুর বিচে গিয়ে ওখানে স্নান টান সারবো, সেই মতো আমরা জামা কাপড় নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু এখানেই বেশ অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি, আর প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই জন্য আমরা ডাব খেয়ে আবার নিউ দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু নিউ দীঘা যদি নাও যাই, ওল্ড দীঘাতে গিয়ে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপরে দেখা যাক কি করি। কিন্তু তাজপুরে আর আজকে যাব না, কারণ অনেকটা সময় এদিকেই আমরা নষ্ট করে ফেলেছি, এই আর কি করে মজা করে অনেক ছবি তুলে। আর এদিকে ওরা গাড়ির মধ্যে সেই ওদের মারামারি বদমাইশি চালিয়েই যাচ্ছে। তো এদের সবার কাজই হচ্ছে মারামারি, মারপিট, বদমাইশি, এই সমস্ত করে যাওয়া, ইয়ার্কি হাসি ঠাট্টা করে যাচ্ছে। আর আমার হচ্ছে একটাই কাজ, শুধু ক্যামেরা নিয়ে সবার মুখের সামনে ধরা। আমি সুযোগ পেলেই সেই কোনো জায়গায় ছাড়ছি না, সমস্তটাই ক্যামেরা বন্দি করে রাখছি, কারণ এরপরে যখন বয়সটা আরও বেড়ে যাবে তখন তার এই সমস্ত কিছু সম্ভব হবে না, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে। অনেকটা পথ পেরিয়ে ভাবলাম আজ আর নিউ দীঘায় নয়, আমরা ওল্ড দীঘাতেই খাওয়া দাওয়াটা সেরে নেব। তো তারপরে সেই কথা মতোই আমরা ওল্ড দীঘার একটা হোটেলে ঢুকে খেতে বসে গেছি। খাবার দাবার দিচ্ছে, কেউ কেউ মাছের থালি নিচ্ছে আর কেউ কেউ ডিমের। তো আমি তার মধ্যে ডিমের থালিটাই নিচ্ছি, কারণ চট করে হোটেলে গিয়ে মাছটা কেমন দেবে না দেবে আমি ওই জন্য মাছের থালিটা ঠিক প্রেফার করি না। আর রূপক ও যদিও বা কাতলা মাছ নেয়ও, ও সবসময় গাদার পিস নেয়, কাতলা মাছের পেটির পিস কখনোই নেয় না, কারণ ওগুলো না একটু তেতো হয়, কারণ অত ভালো মাছ দেয় না, কেমন দেবে না দেবে। আর তার মধ্যে অনেক কিছু সবজিও দিয়েছিল, তবে এটা যে দেখাচ্ছি ওটা ছিল মুড়িঘণ্ট। কেমন মুড়িঘণ্ট সেটা তো বুঝতে পারলাম না খেয়ে, আমার খুব একটা ভালো লাগেনি। তবে ভাতের পরিমাণ যতটা দিয়েছে, মানে আমার 4 বার ভাত খাওয়া হয়ে যায়, বেশ অনেক। খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে এসেছি আবার এই সমুদ্র সৈকতে। ওল্ড দীঘা সমুদ্র সৈকত ধরেই আমরা আবার সেই একই রকমভাবে ফিরে যাচ্ছি হোটেলে। তো আগের দিন রাত্রেবেলায় যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম এবং একদম অন্ধকারে গা চমচমে পরিবেশ ছিল, ঠিক সকালবেলায় সূর্যের আলোতে এই জায়গাটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে। একদিকে সমুদ্র আর একদিকে বাঁশবনের মতো গাছপালা, কি সুন্দর যে লাগছে। এখানে বসে থেকে সারাটা দিন কাটিয়ে ফেলা যায়, শুধু যদি সঙ্গে খাবার আর কথা বলার জন্য একটা মানুষ থাকে। তো এই জায়গাটা দিয়েই কালকে রাত্রেবেলা যখন ফিরছিলাম তখন বেশ গা চমচম করছিল, কিন্তু আজকে দেখো কি সুন্দর লাগছিল। ওরা তো প্রায় অনেকটা আগে এগিয়ে গেছে, আমিও চট করে 2-3টে ছবি তুলে নিয়েছি রূপককে বায়না করে, আর ওকেও 2-1টা ছবি তুলে দিলাম, সাথে লোকনাথকেও 2-1টা ছবি তুলে দিলাম। তো তারপর আবার আমরা এগিয়ে চলেছি, হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই আমাদের হোটেলের কাছে। আর এসে আবার তাড়াতাড়ি ঝটপট ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। ও দেখো দূরে আজকেও কিন্তু বেশ অনেকজন পিকনিক করতে এসছে, অবশ্য আজকে শনিবার, তাই জন্য লোকজনও বেশি, আর আজকে বেশ গান বাজনা বাজছে। তো আমরা এখন একটু যাচ্ছি সমুদ্র সৈকতে, একটু খেলা করব, স্নান ঠিক করব না, সমুদ্রে স্নান করার আর কোনো প্ল্যানিং নেই, তবে একটা বল কিনেছি, ওরা হয়তো ফুটবল খেলবে আর আমরাও একটু জলে মজা করে নেব। তবে দেখো এই জিনিসটা কিন্তু বেশ নতুন, আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমিও প্রথমবার এটা দেখলাম, তোমরাও দেখো, অনেকেই হয়তো দেখেছো, যারা যারা দেখোনি তারা দেখতে পারবে মাঝিরা কিভাবে নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। এটা কিন্তু আমার কাছে একেবারেই নতুন একটা বিষয়, আমার বেশ সুন্দর লাগলো জিনিসটা। আর এখানে বেশ অনেকে এই জিনিসটা দেখছিল, যেহেতু এই সমুদ্র সৈকতটা একটু লোকজন কম, একটু নিরিবিলি, যার জন্য এদিক থেকেই মাঝিরা এই কাজগুলো শান্তিমতো করতে পারে। তো এরা কিন্তু কত কষ্ট করে এইভাবে মাঝ সমুদ্রে এই সামান্য একটা নৌকার ওপর ভর করে চলে যাচ্ছে বিভিন্ন মাছের সন্ধানে, যেই মাছগুলো ওরা আনবে, তারপরে বিভিন্ন জায়গার থেকে একটা জায়গার থেকে আর একটা জায়গায় এসে শেষে আমাদের হাতে পৌঁছাবে। আমরা তো বুঝতেই পারি না এই মানুষগুলো কত কষ্ট করে এইভাবে মানুষের খাবার জোগাড় করে যাচ্ছে। তো যাই হোক, ওদের
বেশ নৌকা অনেকটাই দূরে চলে গেছে। আমরা এবার আমাদের খেলাধুলার দিকে আবার এগোতে থাকি। তো ওরা তো সবাই এগিয়েই গেছে, চলো আমিও যাই। আজকের দিনটা কিন্তু বেশ কাটলো, সারাটা দিন। আর এখন দেখো এই পড়ন্ত বিকেলবেলায় আমরা জলে এসেছি খেলাধুলা করার জন্য। এরা তবুও টাওয়েল নিয়ে এসেছিলো যদি স্নান করে, কিন্তু জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। মুখে বলছে স্নান করবে না, ঠিক ওই জলে একবার পা পড়লে আস্তে আস্তে এগিয়ে চলে যাবে। আর সুকন্যা তো ভীষণভাবে এক্সাইটেড, দেখো আগেই চলে গেছে। ও কিন্তু পাহাড়ি মেয়ে, কিন্তু রিসেন্টলি ওর বিয়ে হয়েছে, খুব বেশি দিন হয়নি। আর ও প্রথমবার সমুদ্রে এসছে, তাই ও ভীষণভাবে এক্সাইটেড ছিল। আর সমুদ্রের জলে নেমেও তো খুবই মজা পেয়েছে। আর ওরা এখানে ফুটবল খেলতে শুরু করে দিয়েছে। তবে এই ফুটবলটা জানো আমরা কিন্তু বাড়ি নিয়ে আসতে পারিনি। ওরা খেলে দুলে সবাই ঘরে আসার পর আমাদের মেয়ের রুমে আমরা এই ফুটবলটা নিয়ে খেলছিলাম। খেলতে খেলতে একটা টেবিলের কোনায় গিয়ে লেগে ফটাস করে বলটা ফেটে গেছে। আর ওরা এদিকে খেলছে, আমি ভিডিও করছি, আর ওরা ওদের মতো সমস্ত ছবি তুলে নিচ্ছে পটাপট। রূপক তো ফুটবল পেলে আর কিছু চাই না, ওকে শুধু একবার বলো ফুটবল খেলতে যাবি, ও সমস্ত কাজকর্ম সব কিছু ফেলে ও এক পায়ে রাজি। খেলতেও ভীষণ ভালোবাসে, মানে একটা টাইমে তো প্লেয়ার ছিল, তো সেটা যাই হোক কন্টিনিউ করা হয়নি, আর ফুটবলার ছিল, তো সেটা এখনও ও সুযোগ পেলে কোনোভাবে ছাড়ে না। বম্বেতে তো ওর উইকে জানোই তোমরা, প্রত্যেকটা উইকে ওর 2 দিন করে বাধা ধরাই ছিল ফুটবল, আবার কখনো কখনো ক্রিকেটও সপ্তাহে 1 দিন যোগ দিত। আর খুব ভালো ফিট হয়ে গেছিল কিন্তু আগের মতো, সেই যখন খেলাধুলা করতো তখনকার মতো। কিন্তু এখন কলকাতায় এসে সেইভাবে অত খেলাধুলা হয়ে ওঠে না, এখানে কাজের প্রেশারটাও একটু বেশি আছে। আর তাছাড়া সেরকমভাবে খেলাধুলার গ্রুপও পায় না, তাই যখনই ও খেলার সুযোগ পায় কোনোভাবেই কিছু মিস করে না। মানে ফুটবলটা ওর এক প্রকার জানের মতো, মানে সারা পৃথিবী একদিকে তো ফুটবল একদিকে। তো ও দেখি দূরে দাঁড়িয়ে আছে, আমি আর সুযোগ ছাড়িনি কোনোভাবে, তাড়াতাড়ি করে এদিকে রিয়াকে বলেই চলে গেছি ফটো তোলার জন্য। ও তো একদম ভিডিও ফটো কিচ্ছু পছন্দ করে না, মানে জোর করে ওকে দাঁড় করি ওখানে ভিডিও ফটো তুলবই। আর ও বেকায়দায় পড়ে গেছে যে ওর আর কোনো উপায় নেই, হাত পা নামিয়ে ওকে দাঁড় করিয়ে ছবি তো তোলাতেই হবে আমাকে। দেখো তুলতে চাইছে না, আর আমি ওকে আর একটা করে করে ছবি তুলছি। ঠিক এই পোস্টটা দেওয়ার সময় আমার মনে পড়ছিল আমরা বিয়ের পর প্রথম যখন গেছিলাম হানিমুনে, আমরা পুরীতে গেছিলাম হানিমুনে, তখন সেম পোজে একটা ছবি আছে আমার। তারপরেই দেখো এখন আর শীত করছে না, কিন্তু ওই বন্ধুদের সাথে কত দূর চলে গেছে দেখো লাফাতে লাফাতে। এবার আমি ফোন নিয়ে অত দূর যেতেও পারছি না, এদের কার্যকলাপগুলো ভিডিও করছি। তারপরে ফোনটা রেখে যাবো একদম বিচে, শুনশান তো, কিন্তু কিছু লোকজন রয়েছে, এবার সেইভাবে আমরা প্রত্যেকে চলে যেতে পারছি না। তবে মাঝখানে কিন্তু একবার আমরা গেছিলাম, ওই জন্য সেই সময়টার কোনো রকম কোনো ভিডিও আমাদের কাছে নেই। আমরা বল নিয়ে জলের মাঝখানে খুব সুন্দর বেশ অনেকটা সময় কাটিয়েছি। তারপরে খেলে ধুলে উঠেই আমাদের ফ্রেশ হওয়ার জন্য আবার চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। আবার যেতে হবে আমাদের মার্কেটে, আজকে আগের দিন ছেলেরা গেছিলো, আজকে আমরা সবাই মিলে যাব। তো যাওয়ার আগেই এখানে 1 কাপ করে চা খেয়ে নিলাম সবাই, মিল্কমেড দিয়ে বানানো স্পেশাল চা। তো তারপরেই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। তো বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা বাজারের উদ্দেশ্যে চলে এসেছি। তো বাজারে এসে এত জিনিস দেখতেও বেশ ভালো লাগছে। সব থেকে বেশি যেটা ভালো লাগে দীঘা আসলে চতুর্দিকে মাছ আর মাছ, এই টাটকা ফ্রেশ মাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে। যদিও আমি একদমই ফিশ লাভার নই, মানে কোনো কিছুই লাভার নই। যদি লাভার বলতে চাও তাহলে আমি আইসক্রিম এবং চকলেট এই দুটো লাভার। তো এই দুটো খেয়ে তো আর পেট ভরবে না, যাই হোক অগত্যা খাবার দাবার তো খেতেই হবে। মাছগুলো দেখেছো কি সুন্দর টাটকা আর ফ্রেশ। তো এখান থেকে পমফ্রেট নেওয়া হয়েছিল ফ্রেশ, আর তার সাথে পরে আমরা মাটন কিনেছিলাম, কারণ আজকে কষা মাংস, আর তার সাথে হচ্ছে এদিকে পমফ্রেট ফ্রাইটা আমরা নেব। এই দোকানটায় আমরা দিয়েছিলাম খাবার দাবার তৈরি করার জন্য, বসেছিলাম, কারণ খাবার তৈরি করতে দিয়ে আমরা সবাই একটু মার্কেটে যাব। ভাত রুটি দুটোই দিয়েছিলাম, যে যেটা খাবে সেই অনুযায়ী, তার সাথে মাংস আর পমফ্রেট। খাবারটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল। খাবার বানাতে দিয়েই আমরা চলে গেছিলাম নিউ দীঘার মার্কেট প্লেসে। এই জায়গাটা বোধহয় প্রত্যেকেরই চেনা। তো এখানে ওরা এই সবগুলোতে ঢুকে বিভিন্ন রকম জিনিস দেখছিল, আর আমার তো এই জিনিসগুলো খুব ভালো লাগছিল দেখতে, কি কিউট না দেখতে। তো
তো এরকম কিছুই কিনবো না, কিনবো তো অবশ্যই, যেখানেই যাই না কেন আমার কিছু না কিছু চাই, সে তো কিনতেই হবে, কিন্তু কি কিনবো সেটাই ডিসাইড করতে পারছিলাম না। এই দোলনাগুলো এর আগে একবার দীঘা এসেছিলাম লকডাউনের পরই, তখন আমি কিনে নিয়ে গেছিলাম। আমার বাড়িতে একটা আছে, তোমাদের পরে একদিন দেখাবো। তো এইখানে এই জিনিসটা বেশ ভালো লাগলো, ফটো পেস্টিং করে দেবে। আর এখানে দেখো বাচ্চাদের গাড়িগুলো কি সুন্দর সাজানো, দেখলেই উঠতে ইচ্ছা করে। তো যাই হোক, সব কিছু সেরে আমরা আবার আগে এগোচ্ছি, একটুখানি সমুদ্রের পাড়ে গিয়ে বসি, ততক্ষণে খাবারটাও তো হতে হবে, খাবার তৈরি করে একেবারে নিয়ে তারপর ফিরবো। তো তার মাঝখানে এই হাওয়াই মিঠাইটা কিনে দিয়েছিল রূপক আমাকে অনেকবার বলার পর, আর কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ খাবার মোটামুটি হয়েই এসছে। আর তার মাঝখানে কি নেব ভাবতে ভাবতে হঠাৎ করে এই মাদুরটার কথা মনে পড়লো। তখন একটা দোকানে ঢুকলাম, উনি বোঝাচ্ছেন যে কোনটা ভালো, কোনটার কি কোয়ালিটি সেটা বোঝাচ্ছেন। তো তারপরে এখান থেকে একটা মাদুর আমরা কিনলাম, মামনির জন্যই কিনলাম। যে অনেক সময় হয় কি আমাদের একতলার ঘরে বসে টিভি দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে যায় চেয়ারে বসে, তো নিচে আরাম করে বাবু হয়ে বসতে পারবে। তো এইভাবেই আমাদের আগের রাত্রিটা কেটে গেল। এটা হচ্ছে পরের দিনকে সকালবেলায় আমরা আবার একটু আশপাশে ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু তারপরে ঠিক করলাম যে আজকে আর ঘুরবো না, তাড়াতাড়ি করে খাবার দাবার একটু খেয়ে নিই আর একটু রেস্ট করে নিই, কারণ ট্রেন তো সেই রাত্রেবেলা। তো আমরা সেদিনকে ওল্ড দীঘায় খাইনি, নিউ দীঘায় চলে গেলাম। নিউ দীঘায় গিয়ে একটা হোটেলে আমরা এই খাবারগুলো নিয়েছিলাম, যেখানে ছিল ডাল, আর এটা ছিল কি জানো, মুড়ি ঘন্ট ছিল, আর ডিম আর মাছ। তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা নিউ দীঘার মার্কেট প্লেসে একটু ঘুরলাম। তো আমি কি কিনবো, আগের দিন যেহেতু শুধু মাদুর কিনেছি, তারপরে ভাবছিলাম আর কিছু কিনবো না, কিন্তু তারপরে এই ব্ল্যাক কালারের এই ছোট্ট কিউট ব্যাগটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, ওখান থেকে আমি এই ব্যাগটা কিনেছি। আর মামুনির জন্য একটা জিনিস কিনেছি, এই ছোট্ট একটা পার্স, আর কিনেছি দুটো ফেস ম্যাসাজার, আর তার সাথে কয়েকটা ক্লিপ কিনলাম বনুর জন্য, মামনির জন্য। আমার চুলে তো এত বড় বড় ক্লিপ হবেই না। তো কেনাকাটি করে খাওয়া দাওয়া সেরে আবার বিকেল আমরা ফিরে এসেছি আবার সেই স্পেশাল চা খেতে। বসে বসে আমরা এই স্পেশাল চাটা খেলাম কয়েকজন, সবাই খাইনি, 3-4 জন মিলে খেলাম, বাকিরা আসছে সব রুম থেকে। তো তারপরে এই আইসক্রিম কাকুটার দিকে চোখ গেল, আর আইসক্রিম দেখলে তো আমার মানে অনেকই বায়না খাওয়ার জন্য, সে যেখানেই হোক না কেন। তো মোটামুটি সবাই বাড়ি ফিরে যাচ্ছিল, কারণ সন্ধ্যের পর আর কেউ মানে থাকে না, যতক্ষণ আলো আছে সূর্যের ততক্ষণই। তো তারপর অনেক বায়নার পর ইনি দিলেন আইসক্রিমটা বানিয়ে। প্রথমে বুঝতে পারিনি যে এতটা স্পেশাল আর এতটা সুন্দর হবে, তো তারপরে ইনি বানিয়ে দিচ্ছিলেন। তো এনার বানানোটা হয়তো কাকুর পছন্দ হচ্ছিল না, তো তারপরে উনি এসে ওনার হাত থেকে এইটা নিয়ে, স্কুপটা নিয়ে, তো উনি ওনার মতো করে আবার স্পেশালভাবে আমাদেরকে বানিয়ে দিল। তো আমি যেহেতু ভিডিও করছিলাম সেটা দেখে ওরা ভীষণই খুশি হয়েছে, এবং ওরা বলছিল যে একটু বলে দিতে যাতে ওদের দোকান থেকে প্রত্যেকে এসে খায়। সত্যিই অসাধারণ খেতে ছিল। মানে হতে পারে অনেকে হয়তো এমনি রাস্তায় রয়েছে, রাস্তার দোকান বলে অনেকেই হয়তো খাবে না, হাইজিন মেনটেন করবে, রাস্তার ধারে হলেই যে সেটা খারাপ তার কোনো মানে নেই, কিন্তু এতটা স্পেশালভাবে আইসক্রিমটা বানাচ্ছিল আর এতটা ভালোবাসার সাথে যে সত্যিই খেলে মন ভরে যাবে। অবশ্যই এই কাকুটার থেকে তোমরা আইসক্রিম খেতে পারো। আর এই কাকুটা হচ্ছে যেখানে আমাদের হোটেলটা ছিল ঠিক তার সামনেই গাড়ি নিয়ে প্রত্যেক দিন বসেন। দীঘা হসপিটাল যেটা আছে ওল্ড দীঘার সামনে, সেইখানের যে বীচটা যেটা আমি বারবার দেখাচ্ছি আমার ভিডিওতে, তো সেই বীচের সামনেই উনি বসেন, ওখান থেকে তোমরা নিতে পারো। সত্যি অসাধারণ খেতে ছিল আইসক্রিমটা। হয়তো আমরা খুব দামি আইসক্রিমের মধ্যেও এত স্বাদ এত কিছু পাবো না। তো আমি এই বীজটার নাম জিজ্ঞাসা করছিলাম ওনাকে, তো ওনারা বললো ওই হসপিটাল ঘাট বলে ওনারা কথায় কথায়, তো সেই ঘাটের সামনে গেলেই ওনাদের তোমরা পেতে পারো। তো যাই হোক, আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ ছিল। তো আমাদের এইরকম আইসক্রিম দেখে রূপকও হঠাৎ করে ওর খুব খেতে ইচ্ছা করলো দেখে, তো ও একটা লাস্ট নিল। তো ওর সাথে কাকুটা বেশ অনেক গল্প করছিল কিভাবে বানায়, কিভাবে কি করে। তো বলছিল অনেক কষ্ট করে বানাতে, বলছে কষ্ট কিছু না, যখন মন খুশি করে সবাই খায় তখনই জিনিসটা খুব ভালো লাগে। তো সব সেরে আমরা রুমে চলে আসলাম, ফাইনালি ব্যাগ প্যাক করে বেরিয়েও গেলাম। আমাদের এই টিমের মধ্যে কিন্তু লোকনাথ আবার মিসিং, বলাই হয়নি সকাল থেকে আসার দিনকে, ও একেবারেই ছিল না। ওকে অনেক কষ্ট করে আমরা আটকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনোভাবেই থাকেনি। ও সেদিনকে সকালবেলায়, মানে আমরা যেদিন বিকালে ট্রেনে ফিরেছি সেদিনকে ওর কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও
ও একা একা বাসেই ফিরেছে, ওর কি এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো তার জন্য। তো যাই হোক, বাকি আমরা যে কজন ট্রেনে করে গেছিলাম আবার সে কজনই ট্রেনে করে ফিরছি। তো আমরা স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। তো ঢোকার পর দেখছি স্টেশনে তো ট্রেন অনেকটাই বেশ লেটে দেবে। আর এখানে আমরা বুটুর সাথে কথা বলছিলাম, দেখো ওর অবস্থা, ও সিঙ্গেল এসে ও কত ব্যাগ নিয়ে যাচ্ছে। ও এসেছে একা, একটা ব্যাগ নিয়ে এসছে, আর এখানে 3-4টে ব্যাগ নিয়ে ও বাড়ি ফিরছে। একটা না, 2টো ব্যাগ নিয়ে এসেছিল আর কতগুলো ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে ও। তো যাই হোক, আমরা জানা কিনেছি তার 4 ডবল ও মনে হয় কিনে গিয়ে বাড়ি কেনাকাটি করে বাড়ি নিয়ে যাচ্ছে। তো তারপরে আমরা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়াচ্ছি, বোর হয়ে যাচ্ছি, তারপরে আবার হাসি মজা করছি। আর কত লোক দেখেছো? আর রূপক বলছে তুমি কত ভিডিও করবে, একই ভিডিও করেই যাচ্ছ। এত লোক দেখো দাঁড়িয়ে রয়েছে একটা ট্রেনের জন্য অপেক্ষা করে। ট্রেনে যদিও ফার্স্ট টাইম গেলাম আমরা দীঘাতে, আর ফার্স্ট টাইমে এক্সপিরিয়েন্স এত বাজে। আসার দিনকে লেট, যাওয়ার দিন তো আরও লেট মানে প্রায় 1-1.5 ঘন্টার ওপরে লেট ছিল ট্রেন। আর তারপরে তো দেখতেই পাচ্ছ এরা এখানে হাসি মজা করছে। এই ট্রেন এসে গেছে, আমাদের জাস্ট ঢুকলো, বেশ অনেকটা সময়ের পর ট্রেনটা ঢুকলো। আর রূপক বলছে তাড়াতাড়ি করে চলো। আমি বলছি কেন, আমাদের সিট তো বুকিংই আছে। তারপর যাই হোক, ওর কথা মতোই গেলাম, নাহলে তো আবার এক্ষুনি বকা দেবে। দাঁড়াও, আগে ট্রেনে উঠে নি, তারপরে আবার কথা বলছি। তো ট্রেনে উঠেই দেখো সুমন একদম ওপরের সিটে চলে গেছে, গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিল। তারপরে বেশ কিছুক্ষণ নামার পর এরা তো ইয়ার্কি করছে, একবার এ শুয়ে পড়ছে, একবার ও শুয়ে পড়ছে। সুমন বেচারা একবার শুতে গিয়েও বিপদে পড়ে গেছে, এখন ওকে কেউই ছাড়ছে না, ওকেই একবারে বালিশ বানিয়ে নিয়ে শুয়ে পড়েছে। তো বেশ অনেকক্ষণ সময় যাওয়ার পর এখানে লজেন্স কাকু এসেছিলো, তো তার থেকে লজেন্স কিনলাম অনেক বায়না করে। তো সেই লজেন্স নিয়ে এখন কাড়াকাড়ি চলছে, আর আমি এই মৌরি লজেন্সটা নিয়েছিলাম। ট্রেনটা চলছিল অসম্ভব লেট, যে টাইমে ঢোকার কথা তার প্রায় অনেকটা টাইম পেরিয়ে গেছে, 1-1.5 ঘন্টার ওপর হয়ে গেছে। মানে আমাদের 9টা, 9:15টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল স্টেশনে, সেখানে অলরেডি এখন 11টা বেজে গেছে। আমরা এখনও স্টেশনে ঢুকতে পারিনি, এখনও দিক করে ট্রেনটা চলছে। মানে এতটাই আস্তে চলছে, কারোর আর ভালো লাগছে না, ভাবছে কখন নামবে, কখন বাড়ি ঢুকবে। মানে কি যে বিরক্ত লাগছে, কিছু করার নেই। মানে এখনও ট্রেন, এই দেখো হাওড়ার আগেই এসে তবুও ট্রেন চলছে না। এখান থেকে স্টেশনে ঢোকাতে ওরা প্রায় 11:20 কাছাকাছি করে দিয়েছে। দেখো এখনও পর্যন্ত ট্রেন চলছে ঢিক করে। তো এই জাস্ট ঢুকলো ট্রেন, এখন পুরো একদম 11:20 বাজে। তো এখান থেকে ওইটুকু এবার গিয়ে জাস্ট থামবে ট্রেনটা। এই ট্রেনে করে দীঘা যাওয়া এই আমাদের প্রথম, আমাদের বলবো না, ওরা আগেও গেছে। দেখো এখন ঘড়িতে 11:23 বাজে, আর ওরা আগে গেছে, হয়তো ওদের ভালো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এতটা খারাপ এক্সপিরিয়েন্স বলছে ওদেরও ছিল না কোনোদিন, ওরা ট্রেনেই যাতায়াত করে। কিন্তু আমরা কোনোদিনই যাইনি, জেনারেলি গাড়ি বা বাসে করেই আমরা গেছি। আমি তো অন্তত আর কোনোদিন ট্রেনে যাব না। এবার ট্রেন থেকে নেমে শুরু হয়েছে বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি। এবার সেখানে গাড়ি পাওয়াই যাচ্ছে না। এখন যে এখান থেকে যে আগে ট্যাক্সিগুলো, প্রিবুক ট্যাক্সিগুলো হতো, সেগুলো বন্ধ করে যেহেতু এখন সরকারি অ্যাপ এসে গেছে, তো সেখানেও নাকি এখন কি প্রবলেম হচ্ছে না। তারপর ওখানেও প্রায় ঘন্টাখানেক থেকে তারপরে অনেক কষ্টে একটা ট্যাক্সি পাওয়া গেছে, যেটা করে আমরা সবাই একে একে বাড়ি ফিরলাম। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।